নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং যেরকমটা রোজ বলে থাকি যে হ্যাঁ, আমরা এখন কেবলমাত্র এই বাংলা বাজার করছি, যেহেতু কলকাতা টিভিতে আজকে এবং চতুর্থ স্তম্ভ বন্ধ হয়ে গেছে, তাই এই অনুষ্ঠানটাকেই একমাত্র চালাতে হচ্ছে। তার জন্য কিছুটা সমর্থন দরকার। যারা পারবেন, এরা বাধ্যতামূলক কিছু নয়, যারা পারবেন তারা আমাদের সদস্য হতে পারেন। ভিডিওর তলায় জয়েন বাটনটা টিপলে একটা ডিজিটাল পেমেন্টের ব্যাপার আসবে। সেখানে ওই 120 এরকম কিছু একটা টাকা লাগছে মাসে, দিয়ে সদস্য হতে পারেন। কিন্তু সদস্য হওয়ার মানে হচ্ছে আমরা হয়তো মাঝে মধ্যে এক একটা ভিডিও কেবলমাত্র সদস্যদের জন্য করব, কিন্তু বাকি সমস্ত ভিডিও থাকবে সবার জন্য ওপেন। সবাই সেই সমস্ত ভিডিও দেখতে পাবেন। মাঝে মধ্যে কেবলমাত্র সদস্যদের জন্য নিজেদের ইন্টারঅ্যাকশন বাড়ানোর জন্য একটা অনুষ্ঠান আমরা করতে পারি। এবারে আসি আজকে রাত্রিবেলার আমাদের জিরো আওয়ারে। আজকে জিরো আওয়ারে প্রথম যে সরকারের যে শুরুয়াত, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বে যে সরকার, সেই সরকারের শুরুয়াতটা কেমন সেটা নিয়ে আজকের আলোচনা। এবং আজকের আলোচনায় থাকবেন মাহিদুল ইসলাম। আজকের আলোচনায় আরও লোকজন রয়েছেন। তাদের মতামত শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আসুন জিরো আওয়ারে জয়েন করুন আমাদের সঙ্গে, আপনার মতামত দিন, সেগুলো আমরা স্ক্রিনে দেখাবো। এবারে শুরু করছি আমাদের মতামত। আজকের মতামত অনুষ্ঠানের শীর্ষক গোহত্যা সার্কুলারের পেছনের সত্যিটা কি সেটা জেনে নিন। গোহত্যা সার্কুলারের পেছনের সত্যিটা কি সেটা জেনে নিন। 13ই মে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত যে সার্কুলার বেরিয়েছে, এটা 13ই মে বেরিয়েছে। 8টা বিষয় সেখানে বলা আছে, কোন পশু কখন কোন শর্তে হত্যা করা যাবে ইত্যাদি ইত্যাদি। এই পশু হত্যার সার্কুলারে পশু বলতে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ এবং স্ত্রী মোষ, মোষের বাচ্চা ইত্যাদিকে বোঝানো হয়েছে। এবং এই সার্কুলার বার করার পরে রাজ্য জুড়ে হইচই, দু ধরনের প্রতিক্রিয়া। প্রথমটা মুসলমান সমাজের কাছ থেকে একেবারে নিজাক রিয়াকশন, হতাশা আছে, রাগ আছে। বিশেষ করে সামনে ঈদ, কোরবানি বন্ধ হবে, সেই চিন্তা তাদেরকে ঘিরে ধরেছে। অন্য প্রতিক্রিয়াটা কিন্তু গ্রাম বাংলার হিন্দু মানুষজনের কাছ থেকে। বহু মানুষ আছেন যারা এই কোরবানির আগে তাদের বছর 2-3 ধরে লালন পালন করা গরু বিক্রি করেন, বা অনেকের আছে 4-5 বছর দুধ দেওয়ার পরে দুধ কমতে থাকা গরুকে বিক্রি করে দেওয়া, এবং সেটা একলপ্তে একটা টাকা আসে বলে মোটা দামেই বিক্রি করেন। সাধারণ অবস্থায় যেটা 25,000 টাকা দামে বিক্রি হতো, সেই গরু এই কোরবানির আগে কিন্তু অনেক সময় 60, 70, 80,000 টাকাতে বিক্রি হয়। এবং যারা বিক্রি করছেন তারা জানেন যে কোরবানির আগে দাম বাড়ে, সেই জন্যই তারা অপেক্ষা করেন কোরবানির জন্য, বিক্রি করেন হিন্দু মানুষজন। সেই গরু যিনি কিনছেন তা কিসের জন্য সেটা জেনেই বিক্রি করছেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যারা থাকেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেই মালদা থেকে দক্ষিণ পর্যন্ত গরুর হাটে একদিন বিরাট ব্যবসা চলে। অনেকে ধার করেও 1 বছরের গরু কিনে তার পেছনে বিরাট খরচ করে বাজারে বিক্রি করার সময়ের আগেই এই সার্কুলার পেয়ে ভেঙে পড়েছেন। অনেকে বলছেন আত্মহত্যা করতে হবে, অনেকে বলছেন আমরাই তো পরিবর্তন চেয়েছিলাম, তাতে এটা কি হচ্ছে, আমরাই তো বিজেপিকে ভোট দিয়েছিলাম। কেউ কেউ মরিয়া হয়ে বলছেন অন্তত এবছরটা ছেড়ে দিন, অন্তত যে ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠে আসুক, তারপর দেখা যাবে। গ্রাম বাংলার এই গরুর হাটে সিজনে কেনা বেচার যে আর্থিক মূল্য, সেটা নাকি 2,000 কোটি টাকার মতো। অনেকে বলছেন 1,500, অনেকে বলছেন 2,000 কোটি টাকার মতো। মানে বহু মানুষের রোজগার আর বহু মানুষের ধর্মবিশ্বাস আজ একসঙ্গে ঘা খেয়েছে। কিন্তু আসুন একটু খতিয়ে দেখা যাক, এই সার্কুলার কি নতুন কিছু? একেবারেই না। গত কোরবানি ঈদের আগে একেবারে ডিটো এই সার্কুলার বেরিয়েছে। একদম যে সার্কুলার আজকে 13ই মে বেরিয়েছে, সেই সার্কুলার গত বছরে ঈদের আগে, কোরবানির ঈদের আগে এই সার্কুলারই বেরিয়েছিল। প্রতি বছর এই সার্কুলার বের হয়, কেবল তৃণমূলের আমলে নয়, কংগ্রেস, বাম, তৃণমূল আমলে এই সার্কুলার বের হয়েছে। তার বয়ান সামান্য এদিক ওদিক হলেও বিষয়টা কিন্তু একই থেকেছে। মানে ওই 14 বছরের আগে কোনো
গরুকে হত্যা করা যাবে না, অথবা পশুটি বার্ধক্যে আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, সেরকম সার্টিফিকেট পেলে তাকে কেটে খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। এটা লেখা হয় ওখানে। এখানে বলি, এটা খুব দরকার জানা, যে ইউরোপে দুধ দেয় এমন গরু 4 থেকে 6 বছরের মধ্যে কাটা হয়। এড়ে গরুর ক্ষেত্রে সেটা আরো কম, 1 থেকে 2 বছরের মধ্যে। যা বলতে চাইছি যে 1950-এর আইন আছে, সেই অনুযায়ী প্রত্যেক কোরবানি ঈদের আগে এই সার্কুলার এসেছে। এই আইন রাজ্যের তৈরি, কেউ এই আইন বদলানোর কোনো চেষ্টা করেননি, এমনকি কোনো সংশোধন আনারও চেষ্টা হয়েছে তেমনও নয়। কিন্তু এবারে সেই একই সার্কুলার বের হতেই এই বিরাট প্রতিক্রিয়া কেন? কারণ সেই শুরু থেকেই এটা হচ্ছে সেই আইন বা সার্কুলার যা কেবল তৈরি হয়েছে, খাতায় আছে। কেউ এই সার্কুলারকে আক্ষরিক অর্থে লাগু করার কথা বলেননি, সবাই দিনটাকে পার করে দিয়েছেন। আইন বদলাতে গিয়ে যে বিতর্ক, যে ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়ে চর্চা হবে, সেটাকে আলতো করে এড়িয়ে গেছেন। অথচ এই নিয়ম বাম সরকার এসে অনায়াসে বদলাতে পারতেন। এই সার্কুলার 2011-তে মমতার সরকার এসে অনায়াসে বদলাতে পারতেন, বদলাননি। কিন্তু সার্কুলার জারি করে তাকে এনফোর্স করার চেষ্টাও করেননি। গত বছরে থানায় যে পুলিশ ছিল, আজ 4 মের পর থেকে সবাই বদলে গেছেন তেমন তো নয়। সেই একই পুলিশ এবারে সার্কুলার বের হবার সঙ্গে সঙ্গেই নির্দেশ পেয়ে গেছেন। সেই নির্দেশ এবারের সার্কুলার দুদুভাতু নয়, এবারেরটা লাগু করতে হবে। কাজেই রিয়াকশন দেখতে পাচ্ছি আমরা। নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত কোরবানি বন্ধ হবার ভয়ে আতঙ্কিত মুসলমান মানুষজনের চেহারা দেখতে চেয়েছিলেন, কিন্তু এর উল্টো দিকে এক বিরাট সংখ্যক হিন্দু মানুষজনের এই হাহাকারের কথা একেবারেই মাথায় রাখেননি। তাহলে এই আইন এতদিনে হতো কি? আইনে তো বলাই আছে, কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটা যে বলির উপযুক্ত, মানে কোরবানির উপযুক্ত, সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন। হ্যাঁ, কাগজে সেই অনুমতি দিতেন ক্রেতা বিক্রেতা, আর তার জন্য একটা মূল্য ধরে দেওয়া হতো। ভালো করি মাখুতেল, তুমি কি আমার পর ওখানে বসে রয়েছেন, যে গরু বিক্রি হচ্ছে ওটা একটা সই করে দিচ্ছেন, ব্যাস চলে যাচ্ছে। ওটা কত বছর, কি বছর, হ্যাঁ, একটা নিয়ম রক্ষার ব্যাপার ছিল। কেবল এটা নয়, এরকম হাজার একটা আইন আছে যে আইন কেবল তাকে রাখা আছে, লাগু করা হয় না। ধরুন আইন আছে আপনি প্রকাশ্যে কোনো মাংসই কাটতে পারেন না, আছে, সেটা আইনত অপরাধ। তাতে অ্যানিমাল ক্রুয়েলটি আর হাইজিন মানে স্বাস্থ্য সচেতনতার ধারা জুড়ে দেওয়া আছে। জেল, জরিমানা দুটোই হতে পারে। কিন্তু বাস্তবটা কি? হাজির দোকান থেকে মফস্বলে উল্লম্ব হয়ে ঝোলে খাসি, পাঠা, ভেড়া, কেউ কি মানা করেন? প্রকাশ্যে সেই খাসি কাটা হয়, এবারে সামনে সেই খাসি কাটা হচ্ছে, ঝোলানো হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, রাং দে, গর্দান দে, হচ্ছে তো। প্রতি কালী পুজো এবং প্রতি বছরের বিভিন্ন সময়ে অজস্র বলি হয়, অজস্র বলি হয়। ছাগল বলি হয়, পাঠা বলি হয়, হাঁস বলি হয়, হয়তো মোষ বলি হয় দুর্গাপুজোর সময় আমাদের এই পশ্চিমবঙ্গে, যা আইনত অপরাধ। একটা বলিও দেওয়া যায় না, কিন্তু হয়। কে মানছে? কার কথা? আইন আছে, কিন্তু মানা হয় না। কিন্তু যদি কেউ চান তাহলে সেগুলোকে বন্ধ করে দিতে পারেন। পাবলিক প্লেস দখল করা যায় না, আইন আছে, কিন্তু ফুটপাত দখল হয়, ভাঙাও হয়, আবার নতুন করে দখলও হয়। জলাজমি নিয়ে অত্যন্ত কড়া আইন আছে। আমাদের বাইপাসের পূবের জলাজমি সেই কবে থেকেই সরছে, ইনফ্যাক্ট বাইপাসের পূবে সমস্ত কনস্ট্রাকশন সেই অর্থে বেআইনি, কিন্তু হয়েছে। ধরুন রাজাকাটরা, বড় বাজার, ইললিগাল কনস্ট্রাকশন ভাঙতে শুরু করলে জায়গাটা গড়ের মাঠ হয়ে যাবে। ঢুকে দেখেছেন রাজাকাটরাতে? আমি আমার একটা কবির ছবির শুটিং করতে গিয়ে বুঝেছিলাম যে সমস্তটাই বেআইনি, সাংঘাতিক বেআইনি কনস্ট্রাকশন। কিন্তু ওখানে গেলে বুঝবেন সম্পূর্ণ মানুষজনেরা ওখানে থাকেন। আমি তো ঘরে ঢুকে অবাক, এসি, সমস্ত ব্যবস্থা, এবারে বিশাল ড্রয়িং রুম, ডাইনিং রুম, কি ব্যাপার, মানে বাইরে থেকে কিছু বুঝতেই পারবেন। এরকম ভুরি ভুরি উদাহরণ তো দেওয়াই যায়। ধরুন একটা আইন আছে শহরের সৌন্দর্য নষ্ট করার, সেই আইনে আপনাকে 1 থেকে 3 বছরের জেলে পাঠানোর ব্যবস্থা আছে। আপনি যদি দেওয়ালে ওই ভোট দিন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইত্যাদি নিয়ে লেখেন, মানে যা খুশি লেখেন, যদি কিছু লেখেন, কেবল এই দোষে আপনাকে জেলে পাঠানো হতেই পারে। কিন্তু সরকার এসব আইন সময় বিশেষে লাগু করে, সময় বিশেষে ইগনোর করে। সরকারি দপ্তর নোটিশ ছাড়া ধর্মঘট করাই যায় না। কিন্তু হাজার একটা হরতাল তো আমাদের সময় হয়েছে, ওই আইনের দিকে কেউ তাকিয়ে রাখেননি। কিন্তু মমতা সরকার এসে ঠিক ওই আইনটাকেই কাজে লাগিয়ে ধর্মঘট রুখেছে। এখন সরকারে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল এখন বিরোধী। একটা বন্ধ থেকে দেখুন, ওই একই আইনে ধর্মঘট বাতিল করে দপ্তর খোলা রাখবে শুভেন্দু সরকার।
মোদ্দা ব্যাপার হচ্ছে আইন নয়, আইনের ইন্টারপ্রিটেশন আর সেই আইনে সরকারে থাকা শাসক দল কতটা প্রয়োগ করবে, কতটা উপেক্ষা করবে। বাংলার বিজেপি সরকারের সাহস হবে কালী পুজোকে বলিবন্ধ করা? ধক আছে নাকি? রাজ্যের সর্বোচ্চ মাংসের দোকানগুলোকে জানিয়ে দেওয়া প্রকাশ্যে এই কাজ করা যাবে না? পারবেন না। কিন্তু 1950-এর আইন মেনে পশু সুরক্ষার নামে কোরবানির আগে প্রথম রাতেই বেড়াল মারার মতো চাপে রাখার জন্য সাফ জানিয়ে দিলেন স্লটার হাউস ছাড়া গরু কোরবানি দেওয়াই যাবে না, মানে কোরবানি হবেই না। কিন্তু সেই দেখ কেমন লাগে প্রকল্পেতে একটা ফাঁক থেকে গেছে। এই কোরবানির পশু বিক্রি তো কেবল মুসলমান মানুষজন করেন না, হিসেব বলছে গুয়াহাটায় 70-75% বিক্রেতা হিন্দু। হ্যাঁ, তারা সংকটের মুখে। গেরস্থ হিন্দু যাদের ঘরে 3-4টে গরু আছে, সেখানে একটা এঁড়ে বাছুর আছে, তাকে কতদিন খাওয়াবে? 1 বছর, 12 মাস, 14 মাস, 16 মাস, তারপর তো তাকে বিক্রি করতে হবে, না হলে তাকে রাখবে কে, পুষবে কে? আইন তো আছে পাবলিক প্লেসে জবরদখলের বিরুদ্ধে, কিন্তু মানুষ করবেটা কি? বিভিন্ন পাবলিক প্লেস জুলেই চড়ে হকারি ব্যবসা, ছোট দোকান, ছোট খাবারের দোকানের ব্যবসা, স্টেশনের বাইরে জনবহুল রাস্তা বা বাজারের পাশেই গড়ে ওঠে অসংখ্য মানুষের পেট চালানোর ব্যবস্থা। আরে ভাত দেবার মুরদ নেই যে সরকারের, সেই সরকার পেটে হাত দেবে কেন? সেই বাজারে চলছে বুলডোজার। আইনত সিদ্ধ, কিন্তু আইন যে পেটের তোয়াক্কা করে না, সেই আইন আবার আইন নাকি? যে আইন পেটের ভাত কেড়ে নেয় সেই আইন আর যাই হোক মানুষের আইন হতে পারে না। আর যে আইন শিয়ালদহ থেকে বর্ধমান থেকে হকারদের উচ্ছেদ করছে, যে আইন বাংলার বিস্তীর্ণ অঞ্চলে পুরুষানুক্রমে চালিয়ে যাওয়া ঘোষদের গুহাটার ব্যবসা বন্ধ করে পেটের ভাত কেড়ে নিচ্ছে, তা আইন হতে পারে না। এই ঘোষেরাই তো এবারে মধ্য দক্ষিণ বাংলাতে বিজেপির সবচেয়ে বড় সমর্থক ছিলেন, তারা কাঁদছেন। ওই শিয়ালদহের এক মহিলা হকার, তার ফেসবুক দেখলাম, আমি নাম বলছি না, খারাপ লাগবে, তার ফেসবুকে 23 এপ্রিল, এই 26 এপ্রিল, দুদিন আমি দেখলাম পদ্মফুল সাজিয়ে তিনি পোস্ট করেছেন। খুব সরাসরি বিজেপিকে ভোট দিন বা এরকম না, পদ্মফুল সাজিয়ে তিনি পোস্ট করেছেন, সেখানে লাভ সাইন দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আজ তার 40 বছরের হকারি করে পেট চালানো বন্ধ হয়ে গেছে। তিনি ওই শিয়ালদা প্ল্যাটফর্মে 3 থেকে 5 নম্বরের মধ্যে হকারি করতেন। বলতেই পারেন আইন তো ছিল, হ্যাঁ আইন তো ছিল। বামফ্রন্ট বা মমতার সরকার তখনও এই আইনকে একেবারে খোলনলচে পাল্টে ঠিক করে নিতে পারতেন, কিন্তু কেউ বাধা দিত না, দেননি। ভোট বাক্সের রাজনীতি করছিলেন। আজ মানুষের পেটে পা পড়ছে, এবারে শিক্ষা নিন। বিজেপি তার সমস্ত সাম্প্রদায়িক এজেন্ডাগুলোকে একেবারে পরিষ্কার তাদের বুলডোজার তপসিয়াতেই চলবে। তাদের পুলিশ বেধড়ক লাঠি চালিয়ে মুহূর্তের মধ্যে ছত্রখান করে দেবে পাক সার্কাসের জমায়েত। সংখ্যালঘু মানুষেরা বুঝুন, আপনাদের ভোট বিভাজন আপনাদের অস্তিত্বে টান পড়েছে। সংখ্যাগুরুর গরিব মানুষজন বুঝুন, বিজেপি সরকারের আগামী নীতিগুলো কোন প্রবাহে চলতে থাকবে, কোন মুখ হয়ে তারা চলছে, যেখানে গণতান্ত্রিক প্রতিবারের শহরও চাপা পড়ে যায়। হ্যাঁ, মমতার সরকার আর দলের দুর্নীতি আর ঔদ্ধত্যের এক বিরাট কুৎসিত নাচন আমরা দেখেছি। মন্ত্রীদের মনে হতো এক একজন কুবলাই খান, নিদেন পক্ষে চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু মোটের ওপর পুলিশ যেখানে সেখানে গুলি চালায়নি, মোটের ওপরে গরিব মানুষজনের জীবন জীবিকার উপরে বিরাট আঘাত আসেনি, এবং অবশ্যই ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু মানুষজন সুরক্ষিত ছিলেন এই বাংলাতে। মাত্র সপ্তাহখানেকের বিজেপি শাসন কিন্তু শুরু থেকেই এক বড় ডিপারচার, এক বড় পরিবর্তন, এক বড় বিচ্যুতির কথা বলছে, যা সংখ্যালঘুদের আরো বেশি অসহায় করে তুলবে, যা গরিব মানুষজনকে তাদের জীবন জীবিকার প্রশ্নে আরো বেশি প্রশ্নের মুখে ফেলবে। একটা সরকার এসেছে, সবেমাত্র ক্ষমতায় বসেছে, এখনই আমরা এরকম কঠোর সমালোচনা করছি কেন? একটা হনিমুন পিরিয়ড তো দেওয়াই উচিত, কারণ অন্তত সরকার চালানোর ক্ষেত্রে তারা আরো একটু মানবিকতার পরিচয় দিন। গরিব মানুষজনের ভোটে নির্বাচিত এক সরকার, গরিব মানুষজনের সঙ্গে থাকুন, সেটা বলার জন্য। অন্যদিকে এই সরকারে ক্ষমতাসীন দল বিজেপি, তাদের মাথা সংগঠন আরএসএস এর আমরা আদর্শগতভাবে বিরোধী, সেই বিরোধিতা চলতেই থাকবে। কিন্তু সরকার যারা এসছেন তারা তো আরএসএস এর আদর্শ নিয়ে চলতে পারে না। তারা তো নিজেরাই বলছেন আমরা পশ্চিমবঙ্গের সরকার, এটা বিজেপি সরকার নয়। যদি পশ্চিমবঙ্গের সরকার হয় তাহলে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কথাগুলো ভাবুন, ভাবতে হবে। আপনারাও ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।